প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আমি ডক্টর আফরিন সুলতানা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। বাংলা ভিশনে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজনে আজকে আমাদের সাথে স্টুডিওতে যারা উপস্থিত আছেন তাদের পরিচয়টা আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাচ্ছি। আমাদের সাথে আজকে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম খন্দকার। তিনি প্রাক্তন বিভাগীয় প্রধান মেডিসিন বিভাগ স্যার সলিমুল্লাহ ঢাকা মেডিকেল কলেজে ছিলেন। এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর ফারিবা মজিদ, যিনি সহকারী অধ্যাপক হিসেবে আছেন চর্ম যৌনরোগ বিভাগ ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটালে। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি, আমাদের সাথে মেডিসিন বিশেষজ্ঞ আছেন এবং স্কিন স্পেশালিস্ট আছেন। নিশ্চয়ই আপনাদের প্রশ্ন আছে তাদের কাছে, যদি প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, আশা করি আপনি ভালো আছেন। প্রথমে যে জিনিসটা নিয়ে একটু অবশ্যই আলোচনা না করলেই না, সেটা হচ্ছে অনেক গরম পড়ছে, যেহেতু গরমের ইফেক্টগুলো নিয়ে আমরা সবসময় একটু সবাইকে সচেতন করতে চাই এবং কিভাবে ভালো থাকতে পারি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমেই এই বিষয়টা নিয়ে বিশেষজ্ঞ হিসেবে আপনার পরামর্শটা একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। সিজনে আমাদের দেশে নানা রকম পরিবর্তন হয়। সেই পরিবর্তন, গরমের সময় গরমের রোগ বা মানুষের কষ্ট হয়, আবার শীতের সময়ও সেরকম রোগ। এই যে জলবায়ু সিজন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে যে রোগগুলো হয়, এ সম্পর্কে সাধারণ মানুষ যদি আমরা সচেতন না থাকি, তাহলে কিন্তু ওই সময়ের রোগগুলো থেকে উত্তরণ খুব কঠিন হয়ে পড়ে। কমন সেন্স দিয়েই বা সাধারণ গান দিয়েই এগুলোকে অ্যাভয়েড করতে হয়। গরম পড়ছে, এখন আমি রোদ্রে যাব না, বা যতটুকু না গেলে হয় ততটুকু যাব। আর যারা বাধ্যতামূলক যারা কাজ করবে রাস্তায়, বা কাজ করতেই হবে তাদের জীবন জীবিকার জন্য, তাদের বেলায় তো আর বলে শেষ করা যাবে না, তাদেরকে থাকতেই হবে, তাদেরকে এটাকে ফেস করতে হবে, এভাবেই তাদেরকে চালাই নিতে হবে। তো গরমে সাধারণত প্রথম ফিল করি কি, আমরা গরমে গা পুড়ে যায় বলি, আমরা এত হট। এখন দিয়েছি এবারে যে গরম, এরকম গরম আমরা পাস্ট কত বছরে আমার মনে হয় না ফিল করেছি। তো এই গরমে প্রথম হলো যাদের গাড়ি আছে, গাড়িতে এসি চলে অথবা অফিসে এসি চলে, তারা কিন্তু টের পায় না। টের পায় যারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষ, যাদের জীবন জীবিকার জন্য যারা কাজ করতে হয় মাঠে অথবা রোদের মধ্যে, তাদের প্রথম হয় রোদের মধ্যে রোদ লাগে গায়ে, তখন জ্বালা করে, মানে সরাসরি তাপমাত্রা এক্সপোজারের জন্য। তারপরে তাদের জন্য চোখে অনেক প্রবলেম হয় তখন। আবার এই যে রোদের জন্য হিট হতে হতে হিটের একটা মাত্রা গেলে গিয়া মানুষ সহ্য করতে না পারলে তার নানা কমপ্লিকেশন হয়। সেগুলো বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন রকমের উপস্থাপনা হয়। তা আমি যা বলি যে আমরা যখন শরীরে তাপ লাগে, তখন শরীরের স্কিন গেল প্রথম, চর্ম যেটা বলি আমরা প্রোটেক্টেড এরিয়া, যেটা দিয়ে আমাদেরকে শরীরকে প্রোটেকশন দেয়, এটা দিয়ে প্রথম আমাদের শরীরে ঢুকে। আর ওপেনিং যেগুলো আছে যেমন আই, এগুলো আমাদের সরাসরি কানেক্টেড হিটের সাথে। এই হিট যখন চলতে থাকে, এক্সপোজার এইগুলো ভেসেলগুলো আমাদের শরীরে রক্ত চালক যে ধমনীগুলা, এগুলাকে ডাইলেট করে যায় হিটের মধ্যে। যে কোনো হিটেই জিনিসগুলো ডাইলেট করে গেলে এগুলা তখন ওগুলো থেকে উজিং হয়। ওই জন্য রক্ত ব্লাড ভেসেলের যে রক্তটা থাকে তাদের থেকে পানীয় অংশটা বেরিয়ে চলে আসে এবং সোয়েটিং হয়। এক্সেসিভ সোয়েটিং হতে হতে শরীরের ভলিউম যখন কমে যায়, রক্তের ভলিউম, শরীরের ভিতরে যে সেলের ভিতরে যে পানিটা, এটার জন্য প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গই ইফেক্ট করে বা আহত হয়। মানে আমাদের শরীরের যে ব্লাডের ভলিউম বা প্রেসার যেটা থাকে সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যেহেতু রক্তনালী থেকে বের হয়ে যাচ্ছে। এর জন্য প্রথম ইফেক্ট করে যেরকম ঘামে দিয়ে শরীর ভিজে যায়, সেরকম প্রস্রাবের পরিমাণটা কমে যায়। কিডনিতে যখন সার্কুলেট করার জন্য ব্লাড পায় না, তখন তার পরিমাণ সে যতটুকু পায় ততটুকু সার্কুলেট করতে থাকে। আমাদের যে যতটুকু পরিমাণ ইউরিন হওয়া দরকার মিনিমাম সে তার চেয়ে অনেক কমে যায়। তাইলে যে কিডনির যে কাজ ছিল যে আমাদের শরীরে দূষিত জিনিসগুলো বের করে দেওয়া, সেটা বের করতে পারছে না, তাহলে এটা জমা হইতে থাকে এবং আলটিমেটলি এটা ইফেক্ট হয় রেনাল ফেলিউর বা এতে যেতে পারে ভলিউম ফেলিউরের জন্য। এখন ধরেন স্যার, অন্যান্য বডিতেও আপনি তো বলেছেন সবগুলো অঙ্গ প্রত্যঙ্গে এটা একটা ইফেক্ট আছে, আমরা বাকি জিনিসগুলো আপনার কাছ থেকে অবশ্যই জানতে চাইবো। আপনি যেহেতু বলেছেন অলরেডি স্কিনের একটা ডিরেক্ট ইফেক্ট আছে, যেহেতু আমাদের সাথে স্কিন স্পেশালিস্ট আছে ডক্টর ফারিবা, আপনার কাছে প্রথমে এটা একটু জানতে চাই, যেহেতু গরমের ডিরেক্ট ইফেক্ট স্যার অলরেডি মেনশন করেছেন, বিশেষজ্ঞ হিসেবে আপনি দর্শকদেরকে কি জানাতে চান এই চরম যে হিট পড়ছে এটাতে আসলে কি কি স্কিনের ইফেক্ট হতে পারে বা কোন ডিজিজগুলো বেশি হয়ে থাকে এই সময়টা? ধন্যবাদ আপু। এই গরমের জন্য যে আমরা আউটডোরে যেসব পেশেন্ট খুব বেশি পাচ্ছি, সেগুলো সবচেয়ে বেশি একটা পরিমাণ পেশেন্টগুলো আসছে, তার মধ্যে একটা বিশাল পরিমাণ পেশেন্ট হচ্ছে
ছোট বাচ্চারা সবচেয়ে বেশি এখানে এফেক্টেড হচ্ছে। স্যার যেটা বললেন যে ডিহাইড্রেশন হচ্ছে, এটা তো আছেই। এটা ছাড়া যেটা বলে হিট র্যাশ হচ্ছে, বা যেটাকে আমরা বলি মিলিয়ারিয়া বা ঘামাচি, সেটা হচ্ছে প্রচণ্ড চুলকায় এবং বাচ্চারা খুবই এটাতে এফেক্ট করে। এটা হচ্ছে হিটের জন্য সবচেয়ে বেশি এটা হয়ে থাকে, ছোট ছোট র্যাশ সারা শরীরে হয়ে থাকে, খুবই কমনলি এটা আমরা অ্যাড্রেস করি। আর হচ্ছে আরেকটা হয় যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, যেহেতু ঘাম জমে থাকে, হ্যাঁ, বিশেষ ঘাম ভাত জাতীয় জায়গাগুলো যেখানে আছে সেখানে ঘাম জমে থাকে, সেখান থেকে জমে গিয়ে সেখান থেকে আমাদের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশন হয়। প্রাইমারিও কিছু হয়, যেরকম ফলিকুলাইটিস হতে পারে, ইম্পেটিগো হতে পারে, সেটাও বাচ্চাদের, স্কুল গোয়িং বাচ্চাদের খুব বেশি এটা দেখা যায়। এছাড়া যেটা বললাম হিট র্যাশ যদি ট্রিটমেন্ট করা না হয় ঠিক সময়, তাহলে সেক্ষেত্রে সেকেন্ডারি এক্সেমাটাইজেশন হতে পারে অথবা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনও হতে পারে। আরেকটা খুবই কমনলি আমরা অ্যাড্রেস করি সামারে, সেটা হচ্ছে যে ফাঙ্গাল ইনফেকশন। যেহেতু সোয়েটিং অনেক বেশি হয়, সোয়েটিং হচ্ছে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর ফর ফাঙ্গাল ইনফেকশন। এটা খুবই আমরা মানে কমনলি আমরা এটা দেখতে পাই, ঘামটা আসলে সব ধরনের ইনফেকশনটাকে প্রিডিসপোজ করছে। এছাড়া যেরকম হচ্ছে পিটারিয়াসিস ভার্সিকুলার বা ছুরি যেটা আমরা বলি, সেটাও এই সময় আমরা দেখতে পাই। আবার হচ্ছে যাদের হচ্ছে খুব তৈলাক্ত স্কিন থাকে, তাদের এই সময়টায় কিন্তু অ্যাকনি বা ব্রন সেটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এইগুলো হচ্ছে খুব কমনলি আমরা সামারের মধ্যে আসলে দেখি আর কি। আচ্ছা, আর আমরা তো জানি আসলে রোদের এক্সপোজারে সবারই একটা স্কিন কালারের একটা চেঞ্জেস আসে। সো এবং আমাদের এই যে কালচারাল একটা বিষয় আছে, সবাই কিন্তু চায় এই পিগমেন্টেশনের বিষয়টা থেকে যতটুকু সম্ভব নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে। সো এই পিগমেন্টেশনের বিষয়টা আসলে কতটুকু ন্যাচারাল, বা এই জিনিসগুলো নিয়ে মানুষের এই যে ট্যাবুসগুলো আছে এগুলো ব্রেক করা কতটুকু ইম্পর্টেন্ট? এটা তো আমাদের সামাজিক প্রেক্ষাপটে সবাই হচ্ছে ফর্সা হতে চায়, হ্যাঁ, সবাই ফর্সা হতে চায়। এখন এটা তো বুঝতে হবে যে আমাকে আল্লাহ প্রদত্ত যতটুকু দিয়েছেন সেইটুকু হচ্ছে আমাকে সন্তুষ্ট থাকতে হবে। আমার নির্দিষ্ট পরিমাণ যেটা পিগমেন্টেশন বা মেলানোসাইট, সেটা আমার নির্দিষ্ট, এর বেশি আমি কমাতেও পারবো না, বাড়াতেও পারবো না। মেইন যেটা আমার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমার স্কিনটা যেন ভালো থাকে, আমার স্কিনের টেক্সচার অন্য কিছু যেন ভালো থাকে। এখন যেটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে এই সোশ্যাল ট্যাবুটার জন্য এমন কিছু ক্রিম বাজারে আসছে যেগুলো খুবই সহজলভ্য হয়ে গিয়েছে। সেগুলো কিন্তু এমন জিনিস থাকে, ধরেন স্টেরয়েড থাকে, মার্কারি থাকে, সেগুলো কিন্তু জানে না উপাদানগুলো কি কি। এটার জন্য অনেকখানি কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এটা কিন্তু আমরা খুব বেশি অ্যাড্রেস করি। যেটা বলতে চাচ্ছিলাম, পিগমেন্টেশনের বিষয়টা আসলে দুইভাবে কিন্তু হতে পারে, হাইপো হচ্ছে অথবা হাইপার হচ্ছে। মানে অনেকের কিন্তু সাদাটে হয়ে যায় বা অনেকের ডার্ক কালার হয়ে যাচ্ছে। সো কি কারণে আসলে এই চেঞ্জেসগুলো হয় সেটা আগে একটু জানতে চাই। আচ্ছা, হাইপোপিগমেন্টেশনের মধ্যে যেটা হচ্ছে যে পোস্ট ইনফ্ল্যামেটরি যে কোনো হাইপোপিগমেন্টেশন হতে পারে। আচ্ছা, আরেকটা হচ্ছে ভিটিলিগো, খুব কমনলি আমরা যেটা অ্যাড্রেস করি। আর হাইপার পিগমেন্টেশনের ভেতরে যেটা হচ্ছে সান এক্সপোজারের জন্য এটা খুবই অ্যাগ্রাভেট করে, যেরকম হচ্ছে সবচেয়ে বেশি কমনলি হচ্ছে মেলাজমা। হ্যাঁ, মেলাজমা যাদের থাকে বা ফ্রিকেলস যাদের থাকে, যাদের মানে একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তাদের এরকম হাইপার পিগমেন্টেশন, যাদের হিস্ট্রি থাকবে বা জেনেটিক প্রিডিসপোজিশন থাকবে, তাদের ক্ষেত্রে সান এক্সপোজার হলে এটা হচ্ছে বেড়ে যায়, আরো বেশি বেড়ে যায়। কমনলি এগুলাই আমরা বেশি দেখি। আর ট্রিটমেন্টের বিষয়টা বলছিলেন, সেই বিষয়ে আলোচনা আমরা আবার ব্যাক করবো। তার আগে স্যার আপনার কাছে একটু জানতে চাচ্ছি, আপনি এই যে হিটার ইফেক্টে কিডনির বিষয়টা বলছিলেন, বা কিভাবে ডিহাইড্রেশন হচ্ছে, আমাদের সল্ট লস হচ্ছে, এই ইফেক্টগুলো বলছিলেন, অন্যান্য আর কি ইফেক্টের কথা আপনি মেনশন করতে চান? অন্যান্য বলতে গরম, খুব প্রচণ্ড গরম, আমি মাঠে আছি, কাজ করি, আমি খাওয়ার চেষ্টা করি পিপাসা মেটানোর জন্য পানি, সেই পানিটা কতটুকু হাইজেনিক সেটা খেয়াল করি না। অথবা রাস্তা থেকে তরমুজ বলেন বা যেসব খাবারের জুস আছে, ফল আছে, খেয়ে ফেলতেছে, সেটা কন্টামিনেটেড থাকুক আর না থাকুক, যা পাই তাই খাই। এই খাওয়ার জন্য পেটে ডায়রিয়া, এই গরমে কিন্তু ডায়রিয়া খুব বেশি হয়। ঘরের মধ্যে ফ্রিজ আছে, কিন্তু রাত্রেবেলা হয়তো ভুলে খাবারটা রেখে দিয়েছে টেবিলের উপরে, এটাকে ফ্রিজে ঢুকাইতে মনে নেই, কিন্তু দেখা গেল ওই খাবারটা এই যে টেম্পারেচার বেশি হওয়ার জন্য খাবারটা নষ্ট হচ্ছে, কিন্তু গাফলতি করে এটাকে প্রপারলি না করি আবার খেয়ে ফেললো, তাতে করে ইনফেকশন হওয়া, ব্যাকটেরিয়া গ্রো করলো, ইনফেক্টেড ডায়রিয়া হচ্ছে। কন্টামিনেটেড ফুড দেওয়া হচ্ছে, বাইরের যেখান সেখান খাবার দেওয়া হচ্ছে, আর ব্যাকটেরিয়াল ইনফেকশন খাবারে, ঘরে রাখা খাবার দেওয়া হচ্ছে। এই একটা হলো এটা জিআই ট্র্যাক্টের উপর ইফেক্ট করে। এখন এই পানিবাহিত রোগগুলোও এইভাবেই ছড়ায়, যেহেতু হাইজেনিক মেনটেন করে না, কাজ যেখানে পানি দেখবেন আখের রস থেকে শুরু করি এখন ফেরি করে সব কিছু বিক্রি করতেছে খোলা জায়গার মধ্যে, তরমুজ কেটে রেখে দিয়েছে, ধুলাবালি পড়তেছে, এগুলি খাচ্ছে মানুষে। তো খাইতে যায় যদি পেটের ভিতরে জীবাণু ঢুকে, তাহলে ডায়রিয়া বা বমিটিং হলো এক, অথবা পানি স্বল্পতার জন্য যখন ক্র্যাম্প হয় শরীরে এবং নাড়িবুড়িগুলো ক্র্যাম্প হয়, কারণ সল্ট লস হয়, তাহলে এই ইলেকট্রোলাইটস লসের জন্য বা শরীরের লবণাক্ততা কমে যাওয়া, ইমব্যালেন্স হওয়ার জন্য বমি করে, বমি করতে করতে তার আরও ভলিউম লস হয়
এবং এতে ব্রেইনের সার্কুলেশনে ইম্পেয়ার্ড হয়, ব্লাড প্রেশার কমলো, ইলেকট্রোলাইটস ইমব্যালেন্স হলো, তাতে করে সার্বিকভাবে আবার কিডনি আউটপুট কমে গেল। সব মিলিয়ে হাইপোভলিমিয়া, নিউরোলজিক্যাল প্রবলেম এবং হাইপোভলিমিয়া, কার্ডিয়াক প্রবলেম, পালস পাওয়া যাচ্ছে না বা এনার্জি পাচ্ছে না, লেথার্জিক লাগতেছে, সব মিলিয়ে এই সব সিস্টেমের উপর ইফেক্ট করে। মানে পরিপাকতন্ত্র ইনফেকশনটাও আলটিমেটলি গিয়ে বডির অন্যান্য অর্গান ইনফেক্ট আর এই যে লবণ কমে যাওয়ার জন্য মাসেল ক্র্যাম্প হচ্ছে, অথবা মাসেলে যদি পটাশিয়াম কমে যায় বমি করতে করতে, তাহলে মাসেল উইক হয়ে যাবে। মাসেলের কন্ট্রাকশন হার্টেরই বলি, যার জন্য পটাশিয়াম এসেনশিয়াল। তো এই পটাশিয়াম যদি কমে যায় এই বমি করা অথবা ডায়রিয়া হওয়ার জন্য, ওইটা যদি খেয়াল না করে আমরা প্রপারলি রিপ্লেস না করতে পারি, তো এই মাসেল উইকনেসগুলা বিভিন্ন হাঁটতেও পারে না, প্যারালাইসিসের মতো পড়ে থাকবে, প্যাড ডিস্টেনশন হয়ে যাবে হাইপোক্যালেমিয়ার জন্য। জি স্যার, আরেকটা বিষয়, এই গরমে তো একটা কথা আমরা প্রায় শুনতে পাই, সেটা হচ্ছে হিট স্ট্রোকের বিষয়টা। এই হিট স্ট্রোক আর রেগুলার স্ট্রোকের মধ্যে আসলে কোনো ডিফারেন্স আছে কিনা বা পার্থক্য মানে বুঝতে পারেন কিনা একটা সাধারণ মানুষ? কার্ডিয়াক স্ট্রোক হলো হার্টের করোনারি সার্কুলেশনের হ্যাম্পার হওয়ার জন্য বা সার্কুলেশন প্রপারলি না পাওয়ার জন্য। ব্রেন স্ট্রোক বলতেছে যে ব্রেনের যে সার্কুলেশনগুলো আছে রক্ত সঞ্চালনটা যখন অথবা ফেটে যাওয়া রক, সেটা একলো নিউরোলজিক্যাল স্ট্রোক মেন করে। এটা যে হিট স্ট্রোক, হিটের জন্য যে ম্যাক্সিমাম টেম্পারেচার ওঠার জন্য যে বডির উপর যে ইফেক্ট অ্যাজ এ হোল, এই যে আমি যেগুলো বলে আসলাম, মাল্টি অর্গানগুলো ইফেক্ট করলো, পেশেন্ট সেন্সলেস হয়ে গেল, পেশেন্ট উঠতে পারতেছে না উইকনেসের জন্য, পটাশিয়ামের জন্য, অথবা বমি করতেছে কন্টিনিউয়াস, ইউরিন চলে গেল, এই যে কম্বাইন ইফেক্টে একটা ইফেক্ট হয়। আর একটা হলো হিট বেশি হওয়ার জন্য ডিহাইড্রেশন হয়ে হঠাৎ করে পেশেন্ট কলাপস করে যায়, এটাকে আমরা হিট স্ট্রোক বলতেছি। এই কলাপস করাটার মেকানিজমগুলো আমি যা আগে বললাম সেগুলো। আর একটা হলো হাই টেম্পারেচার। হাই টেম্পারেচার একটা আমাদের বডি থার্মোস্ট্যাট থাকে, কত ডিগ্রি গেলে, যেমন ধরেন এই যে জ্বর হইলে 107 ডিগ্রি 6 ডিগ্রি পর্যন্ত গেলে পরে আমরা বলি যে আর কলাপস করে যাবে পেশেন্ট। কারণ আমরা তখন তাড়াতাড়ি হয় আইভি অ্যানালজেসিক যদি প্যারাসিটামল দিই, ওর আমরা স্পঞ্জিং করি, কন্টিনিউয়াসলি করতে করতে এটাকে কমায় আনার চেষ্টা করি একটা লেভেলে 102 মানে জ্বর হইলে। এবং আর যে রুম টেম্পারেচার, যেটা বাইরের টেম্পারেচার কথা বলি, 39 ডিগ্রি পর্যন্ত আমরা ইয়ে করি। তারপরে উপরে গেলে 41। আমাদের যেহেতু আমরা অ্যাডজাস্টেড না এত হাই টেম্পারেচারে, মিডল ইস্টার কান্ট্রির লোক এটা নিয়ে চিন্তা করে না, তারা এই গরমেও অভিযোজন যেটাকে বলে, অ্যাডজাস্টমেন্ট যেটা বলে। এবং আমাদের দেশে আরেকটা প্রবলেম হচ্ছে অনেক বেশি হিউমিডিটি, এটার জন্য কিন্তু যেহেতু এই হিউমিডিটির জন্য আমাদের বেশি আরো প্রবলেম হয়। যেমন ইনফেকশনের কথা বললো, কয়েকদিন এরকম হিট যদি চলতে থাকে আর গামতে থাকি আমি, লবণ চলে যায়, তারপরে ইনফেকশন হয় এবং জ্বর আসে আবার, এই যে মাল্টি সিস্টেম প্রবলেমগুলা, হিট স্ট্রোক হচ্ছে। তাহলে হিট স্ট্রোকের এই বেশি টেম্পারেচারের জন্য এই ইফেক্টটাকে যে মাল্টি সিস্টেম ইনভলভ করলো, মানে বডি যখন আর টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারছে না, সব ইফেক্ট মিলে বাইরে করতে পারলো না। যেমন হিট বেশি আছে আমার শরীরে, এখন আমাকে স্পঞ্জ করে হোক, যে করে হোক, অথবা কোল্ড রুমে ঢুকাই হোক, হিটটাকে নামাই দিতে হবে, নাহলে এটা সেন্ট্রাল ইফেক্টেই আমাকে অজ্ঞান করে ফেলবে বেশি ব্রেইনের। জি, অনেক ধন্যবাদ স্যার এরকম সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আর আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে, আমরা যেহেতু পিগমেন্টেশন নিয়ে কথা বলছিলাম এবং এটা ট্রিটমেন্টটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট মানুষকে জানানো, যেহেতু ট্যাবুর একটা বিষয় আছে এবং মানুষের কনসিয়াস হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি বলছিলেন যে অনেকেই ক্রিম বা এরকম কিছু ব্যবহার করছে যেগুলো আরও বেশি ক্ষতি করছে। এই বিষয়টা যদি একটু ইলাবোরেটলি দর্শকদেরকে বলতেন, ট্রিটমেন্টের কী কী ব্যবস্থা আছে এবং এই যে ম্যাল ট্রিটমেন্টগুলো হচ্ছে এগুলো ইফেক্ট কী হতে পারে? আচ্ছা, ম্যাল ট্রিটমেন্ট আমি তো প্রথমে বলেছি যে হচ্ছে এখন খুব ইজিলি অ্যাভেলেবল এই ক্রিমগুলো যেগুলো ইউজ করে বা প্রসাধনী সামগ্রী যেগুলো আছে, এগুলাতে হচ্ছে যে প্রথমেই বলবো যে স্টেরয়েড ফেস, হ্যাঁ, খুব কমনলি আমরা এটা দেখি যে স্টেরয়েড ফেস, স্টেরয়েডের যেই সাইড ইফেক্টগুলো থাকে সেগুলোর জন্য ফেসে দেখা যায়, যেরকম হচ্ছে হাইপার পিগমেন্টেশন একটা প্রথম, এছাড়া হচ্ছে অ্যাকনির একটা আউটব্রেক হতে পারে এবং স্কিনটা অনেক পাতলা হয়ে যায় এবং স্কিনের যে ব্যারিয়ার, আমরা ব্যারিয়ার ফার্স্ট লাইন ব্যারিয়ার যে স্কিনটা সেটা কিন্তু আর থাকে না, হ্যাঁ, তখন হচ্ছে সহজেই আপনার যে কোনো ইনফেকশন এইসব মানে স্কিনে এফেক্ট করতে পারে। এটা একটা হচ্ছে ম্যাল ট্রিটমেন্টের একটা অংশ। এইসব পেশেন্টের যাদের হচ্ছে হাইপার পিগমেন্টেশন হচ্ছে ম্যাল ট্রিটমেন্টের ফলে বা কসমেটিক কারণে, সেই সব পেশেন্টদের কিন্তু অনেক দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা করতে হয় এবং এটার পেশেন্টকে আমাদের কাউন্সিলিং করে নিতে হয় যে হচ্ছে আপনার যে ট্রিটমেন্ট প্রসিডিওর যে আমি শুরু করব সেক্ষেত্রে কিন্তু অনেক দিন সময় লাগতে পারে এবং ধৈর্য ধরে ট্রিটমেন্টটা শুরু করতে হয়। তার মানে সেক্ষেত্রে যে বাজারে প্রসাধনীগুলো আছে যেগুলো রং ফর্সা করার বা ত্বক ফর্সা করার,
এই বিষয়ে আসলে দর্শকদের কতটুকু সচেতনতা দরকার সে বিষয়ে আপনি অলরেডি এক্সপ্লেইন করেছেন, এটা যাতে দর্শকরা জানে সেটা আসলে আমরা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে যে এটা অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের আপনার পরামর্শ নিতে হবে। প্রথম কথা হচ্ছে এটা যে আমি যেগুলো অ্যাভেলেবল পাচ্ছি আমি জানি না আসলে এর ভেতরে কি আছে। এটার জন্য যে আমার প্রথম কথা হচ্ছে আপনার একজন ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে আপনি আপনার পিগমেন্টেশন বা স্কিন টেক্সচার কীরকম, কী ধরনের আপনার প্রসাধনী দরকার সেভাবে হচ্ছে ইভালুয়েট করে নেওয়া বেটার আর কি। আর যেটা আমাদের হচ্ছে সবসময়ের জন্য আমাদের পিগমেন্টেশন যেটা কমনলি আমরা দেখি সেটা হচ্ছে সবচেয়ে বেশি মহিলাদের হয়ে থাকে, সেটা হচ্ছে মেলাজমা বা মেস্তা, আর একটা হলো ফ্রিকেলস। এটা ফ্রিকেলস হচ্ছে জেনেটিক পজিশন থাকে, সেটা হচ্ছে আপনাদের সূর্যালোকের ইয়েতে এগুলো বাড়ে। মেলাজমাও তাই, এক্ষেত্রে একটু হরমোনাল এখানে প্রভাব থাকে। পিগমেন্টেশন যে কোনো পেশেন্ট যখন আমাদের কাছে আসে প্রথমেই তার প্রপার হিস্ট্রিটা খুব জরুরি, যে হচ্ছে তার পিগমেন্টেশনটা কেন হলো। একটা তো বললাম যে কসমেটিক ইউজ করার জন্য হচ্ছে, ম্যাল ট্রিটমেন্টের জন্য হচ্ছে। আরেকটা অংশ যেটা হচ্ছে যে একটা জেনেটিক হিস্ট্রি আছে কিনা, এটা একটা। তার সান এক্সপোজারের হিস্ট্রি আছে কিনা, মানে সে সবসময় অনেকক্ষণ তাকে রোদে থাকতে হয় কিনা, এটা একটা। আরেকটা হচ্ছে হরমোনাল হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। যেরকম হলো যে আপনার হরমোনাল বলতে যে হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল সে অনেক দিন খেয়েছে কিনা, বা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সে নিয়েছে কিনা। আরেকটা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড, এখানেও কিন্তু হরমোনের অনেক ইমব্যালেন্স হয়। তো সেক্ষেত্রে হচ্ছে যে প্রেগনেন্সি রিলেটেড যে কোনো পিগমেন্টেশন অবশ্যই আমাদের মানে ট্রিটমেন্ট আউটকামটা ভালো, কারণ প্রেগনেন্সি হয়ে গেলে, ডেলিভারি হয়ে গেলে এটা সাধারণত এমনি ওভারকাম হয়ে যায়, একটু বেশি দিন আপনার মেডিকেশনটা দরকার হয় না। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যে পিগমেন্টেশনগুলো থাকে সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের প্রথম হচ্ছে যে বলে দিতে হয় যে পেশেন্ট আপনাকে একটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করতে হবে। এখন ট্রিটমেন্ট অপশনের ভিতরে আমাদের যেগুলো আছে সেগুলোর মধ্যে যেরকম আমরা ব্লিচিং এজেন্টগুলো ইউজ করে থাকি, সেটাও আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে যতটুকু মানে কতটুকু ডিপ না, মানে সেটা আমাদের আগে ইভালুয়েট করে নিতে হয়। তারপরে হচ্ছে ব্লিচিং এজেন্ট আমরা ইউজ করতে হয়, টপিক্যাল এজেন্ট আছে। এখন যেগুলো আমাদের খুবই রিসেন্ট ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে কেমিক্যাল পিলিং আমরা করে থাকি, সেটা কিন্তু কয়েকটা সেশন নিতে পারে, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা কাজ করে পিগমেন্টেশনগুলোকে একটু হালকা করার জন্য। বা অনেক সময় যদি এপিডার্মাল হয়, একদম সুপারফিশিয়াল হয়, তাহলে সেক্ষেত্রে অনেক সময় চলেও যায়। অনেকেই পিআরপি ট্রিটমেন্টের কথা বলেন, এটা কি আসলে ইফেক্টিভ কিনা? পিগমেন্টেশনের ক্ষেত্রে পিগমেন্টেশনের ক্ষেত্রে খুব একটা ইফেক্টিভ না, তবে হচ্ছে ফেশিয়াল রিজুভিনেশন বা আপনার হচ্ছে ফেশিয়াল এজিং যদি আমি প্রিভেন্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে এটা অনেক ভালো কাজ করে। আরেকটা হলো অ্যাকনি স্কার, মানে অ্যাকনি যেগুলো হচ্ছে নোডিউলোসিস্টিক অ্যাকনির পরে যে স্কারগুলো হয়ে থাকে সেগুলো ট্রিটমেন্টের জন্য পিআরপি খুবই কার্যকরী, মানে ব্রণের জন্য যে ক্ষতগুলো তৈরি হচ্ছে। আরেকটা হলো যে যদি যে কোনো স্কার পোস্ট অ্যাক্সিডেন্টাল স্কার যদি থাকে তাহলে সেক্ষেত্রেও পিআরপি ভালো কাজ করে। আমরা হাইপোপিগমেন্টেশনের ট্রিটমেন্টও জানবো, তার আগে আমাদের সাথে একজন দর্শক যুক্ত আছেন, ওনার প্রশ্নটা একটু আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটা জানান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছিলাম। জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, স্যার শুনতে পাচ্ছেন আপনাকে, বলুন। জি, আমাদের দেখা যায় যে অনেক সময় একটা ফাঁপা থাকে, তারপরে হচ্ছে যে বাথরুমের চাপ থাকে, বাট বাথরুমটা ক্লিয়ার হয় না, মানে নরমালি ক্লিয়ার হয় না, সেক্ষেত্রে কি করা? আর হচ্ছে যে আমরা যে পর্যাপ্ত পরিমাণে গরমের কারণে যে আমরা অনেক সময় লেবু পানি খাই, সাথে বিট লবণ দেই, সেটা আসলে বিট লবণের সাইড এফেক্টটা কেমন থাকতে পারে, আর কয় গ্লাস লেবু পানি বিট লবণ দিয়ে খাওয়াটা সারাদিনে খাওয়া যায় এটা? আর ম্যামের কাছে জানতে চাচ্ছিলাম যে গরমের কারণে আমার পায়ে মানে উরুর দিকে মানে লাল লাল র্যাশের মতো হয়ে গেছে, সেক্ষেত্রে হচ্ছে যে কাপড়ে ঘষা লাগলে পর্যাপ্ত পরিমাণে জ্বালাপোড়া করে, আর ঠান্ডা পানি দিলে বসে আরাম লাগে, সেক্ষেত্রে এখানে কি করণীয়, কি দিতে পারি বা কিভাবে পরিত্রাণ পাবো? আপনাদের দুজনের কি কোনো দর্শকের কাছে প্রশ্ন আছে? হ্যাঁ, প্রথমে আপনার পেট ফাঁপার কথা ব্যাপারে জিজ্ঞাসা করি। আপনার এর আগে কোনো পেটের অপারেশন হয়েছে কিনা, অথবা আপনার লিভারের কোনো অসুখ ছিল কিনা? না, ওই ধরনের কোনো কিছু মানে হচ্ছে আপনার এই যে খাবারের মধ্যে কোনো বুঝেন কিনা যে এই খাবারটা খাইলে আমার পেটটা ফাঁপে বেশি, ওই খাবারটা খাইলে আমি ভালো থাকি? দেখা যায় আমি যদি রাতের বেলায় রুটি খাই, রুটি খেলে দেখা যায় আমার একটু মানে গলা জ্বালাপোড়া করে, বা একটু ওই যে টক ঢেকুর আসে, মানে এরকম হয় আর কি। পেট ফাঁপার ব্যাপারটা যেমন রোগের সাথে রিলেটেড, সেরকম ওই রোগীর মানে ব্যক্তিগত খাবারের হ্যাবিটের উপরে নির্ভর করে। আমি যেই খাবারে আমার অসুবিধা করে, আমি যদি 2-3 দিন একটা রুটি খাই তাহলে দেখা যায় যে আমার মানে একটু মানে কেমন যেন হয়, যে বাথরুমটা ক্লিয়ার হচ্ছে না, বা এই ধরনের একটু প্রবলেম হয়। সেটাই বলছি, আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমার কোন খাবারে অসুবিধা হয়,
এবং আমি কোন খাবারটা দিনের কোন বেলায় খাইয়ে ভালো থাকি, এটা হলো বড় চিকিৎসা, নিজের টাইম নিজেকে অ্যাডজাস্ট করা। যদি আমার এই খাবারে পাউরুটিতে অসুবিধা হয় বা রুটিতে অসুবিধা হয়, অ্যাসিডিটি করে, তাহলে আমি ওইটাকে অ্যাভয়েড করবো ওই বেলায়। অন্য বেলায় খাইলে কেমন লাগে দেখি, সেরকম অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। তার সাথে হলো রোগ কোনো কিছু আছে কিনা, যেমন পেট ফাঁপার ব্যাপারটা হলো খাদ্য আমরা খাই মুখে এবং এটা আমাদের হজম করে আলটিমেটলি পায়খানা হিসাবে এটা বেরিয়ে যায়। তাহলে এটার একটা নাড়িবুড়িটা কর্মক্ষম কিনা, মোটিলিটি বলে এটাকে পাস করার মতো ক্যাপাবিলিটি কতটুকু আছে। অনেক সময় দেখা গেছে আমরা পরীক্ষা করে দেখেছি, লেখে যে স্লো ট্রানজিশন অফ বাউল মুভমেন্ট, মানে যেই পরিমাণে কন্ট্রাক্ট করে খাবারটা পাস করে হজম করে যাওয়ার কথা যেই রেটে, সেই রেটটা কম। এটারও টেস্ট আছে, সেটা আলাদা কথা। তাহলে আপনাকে খাবার দেখা করতে হবে, আপনার কোনো রোগ আছে কিনা সে নির্ণয় করতে হবে। সেটা নাড়িভুড়ির নিয়ম মানে মোটিলিটি ডিসঅর্ডার অথবা মুভমেন্ট ডিসঅর্ডার কিনা সেটা একটা, অথবা আইবিএস নামে একটা রোগ আছে, সেটার ব্যাপার হতে পারে। কয়েকদিন এরকম গ্যাস হয়, আবার কয়েকদিন পরে একাধারে পাতলা পায়খানা হয়, আবার কয়েকদিন পরে কষা হয়। তো এগুলোর জন্য আপনাকে ইভ্যালুয়েট করতে হবে, অর্থাৎ কিছু ইনভেস্টিগেশন করে নির্ণয় করতে হবে পেটের ব্যাপারটা আসলেই কি খাদ্যজনিত, ব্যক্তিগত অভ্যাসজনিত, নাকি আপনার কোনো রোগের বহিঃপ্রকাশ, বাহ্যিক বহিঃপ্রকাশ। তাহলে কি স্যার সেক্ষেত্রে উনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অথবা মেডিসিন স্পেশালিস্টের সাথে যোগাযোগ করে নিতে পারেন। জি স্যার, আপনার কাছে আরো একটা প্রশ্ন উনি করেছিলেন যে গরমের মধ্যে ঠান্ডা পানির সাথে লেবু এবং বিট লবণ দিয়ে খাচ্ছেন, এটা আসলে কতটুকু পর্যন্ত খেলেছে? আসলে যদি বলেন আয়ুর্বেদিক ব্যাপার কতগুলো আমাদের এখন এটা চলে আসছে, মানুষ জেনে না জেনেও খায়। সকালবেলা গরম পানি দিয়ে লেবুর এতগুলো করে দিয়ে আমি খাওয়ার অভ্যাস, তারপরে আমি জগিংয়ে যাই, এইসব গল্প করে। কিন্তু এতগুলো লেবুতে আবার যদি লবণ দিয়ে এবং গরম পানি সেটা খায়, তাহলে পাকস্থলী কিন্তু এটা অ্যাডজাস্ট করবে না, কয়েকদিন পরেই দেখা যাবে অ্যাসিডিটি বাড়বে। তো আপনাকে এই বিট লবণে কী আছে আসলে আমি জানি না, আসলে ফ্র্যাঙ্কলি স্পিকিং। তো যদি ওইটাতে লবণ এমনি সাধারণ লবণের কম্পোজিশন জানি, বিট লবণে এডিশনাল কী দেয় এবং এটার ইফ্যাক্ট কিন্তু লং কন্টিনিউড খাইলে শরীরে ক্ষতি আছে, যদিও আমি জানি না, কিন্তু দেখছি রুগীরা বলে আসা যে এটা খাওয়ার পরে আমার অ্যাসিডিটি হয়েছে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এবং যেহেতু উনি অলরেডি পেটের একটা সমস্যায় ভুগছেন, সেক্ষেত্রে এগুলো অ্যাভয়েড করা ভালো। জি থ্যাংক ইউ। জি অনেক ধন্যবাদ স্যার। আর দর্শক, আপনার আরেকটা প্রশ্ন ছিল আমাদের স্কিন বিশেষজ্ঞর কাছে, সেই প্রশ্নের অ্যান্সারটা আমরা একটা ছোট্ট বিরতি দিতে যাচ্ছি, তারপর এসে দিব। ততক্ষণ পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন। আমরা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল স্বাস্থ্যগত অনুষ্ঠান থেকে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর আবুল কাশেম খন্দকার এবং ডক্টর ফারিবা মজিদ। আপনার কাছে একজন দর্শক প্রশ্ন করেছিল তার সমস্যার ব্যাপারে, ওই বিষয়ে নিশ্চয়ই দর্শক এখন অপেক্ষা করছেন আপনার উত্তরের জন্য। কি বলতে চান দর্শককে? আচ্ছা, আমার এখানে প্রশ্ন হলো ওনার ক্ষেত্রে, উনি বলেছেন যে ওনার হচ্ছে উরুতে ওনার লাল লাল র্যাশ হয়েছে, যেটা অনেক চুলকায়। এখন আমার কথা হচ্ছে সেটা কি একদিকে কিনা বা দুই দিকেই কিনা? উনি এখন আমাদের সাথে সংযুক্ত নেই, যতটুকু তথ্য আছে এর ভিতরে একদিকে কিনা বা দুই দিকে কিনা, এটা একটা। আরেকটা ব্যাপার হচ্ছে যে হিট, যেরকম র্যাশ বলছেন উনি, এখন শুধু লাল র্যাশ দিয়ে তো বলা যাবে না, সেটা এখন হতে পারে হিট আর্টিকেরিয়া হতে পারে। হ্যাঁ, দুই দিকে হলে একরকম, একদিকে হলে আরেক রকম। এটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। যেহেতু ওনার আমি জানি না উনি হচ্ছে কি কাজ করেন, অনেকক্ষণ ওনাকে প্যান্ট পরে থাকতে হয় কিনা, মানে অকুপেশনের কারণে আর কি, বা টাইট ফিটিং ওনাকে ওভাবে পড়তে হয় ইউনিফর্মের কারণে। এই হিস্ট্রিগুলো একটু ইম্পর্টেন্ট। আরেকটা হলো যে এটা ঘামাচি কিনা, অনেক সময় এটা এইসব জায়গায় স্ক্যাবিজ উরু থেকেও শুরু হতে পারে, সেটা স্ক্যাবিজ কিনা, তার ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ আছে কিনা, এগুলো একটু জরুরি। তার মানে সম্ভব অনেকগুলাই আছে, সেক্ষেত্রে ওনাকে একজন স্কিন বিশেষজ্ঞের কাছে গিয়ে ব্যাপারটা কি হয়েছে সেটা জেনে তারপর চিকিৎসাটা নিতে হবে। জি অনেক ধন্যবাদ। হাইপোপিগমেন্টেশনের ট্রিটমেন্টের ব্যাপারটা একটু জানতে চাই, যেহেতু হাইপারপিগমেন্টেশন আমরা অলরেডি আলোচনা করেছি সেই বিষয়টা। আচ্ছা, হাইপোপিগমেন্টেশন যেটা খুব কমন, সেটা হচ্ছে শ্বেতি বা ভিটিলিগো আমরা করি। সেই ভিটিলিগোটা হচ্ছে যে কোনো বয়সে হতে পারে, কিন্তু ভিটিলিগোর থেকে যেটা মানে স্কিনের একটা তো পার্ট আছে, আরেকটা পার্ট হচ্ছে যে এংজাইটি বা সোশ্যাল একটা আইসোলেশনের একটা ব্যাপার হয়ে যায়, মানে খুবই আমাদের সমাজে এটা মনে করে যে হচ্ছে যে অচ্যুত বা এই টাইপের কিছু একটা। কিন্তু এই প্রথম যে পার্টটা ট্রিটমেন্টের আরেকটা পার্ট হলো যে আমাদের শ্বেতি রোগী বা ভিটিলিগোর পেশেন্টদেরকে একটা
মানে একটা মেন্টাল কাউন্সিলিং বা কাউন্সিলিং একটা খুবই একটি ইম্পর্টেন্ট একটা পার্ট। আরেকটা হচ্ছে ট্রিটমেন্ট, যেটা বললাম ট্রিটমেন্ট হচ্ছে আমাদের অনেকগুলো ট্রিটমেন্ট আছে, তবে সেটা প্রথমেই দেখতে হবে যে এটার মানে এরিয়া অফ ইনভলভমেন্ট কতটুকু, যে এটা সেগমেন্টাল না নন সেগমেন্টাল, এটা কতটুকু এরিয়া মানে পার্সেন্টেজ অফ ইনভলভমেন্ট কীরকম। যদি অল্প ইনভলভমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ট্রিটমেন্ট আছে, টপিক্যাল ট্রিটমেন্ট আমরা করে থাকি এবং টপিক্যাল ট্রিটমেন্টেই দেখা যায় যে হচ্ছে ভালো রেসপন্স করে যায়। আর যেটা হচ্ছে যদি আমাদের বেশি ইনভলভমেন্ট হয়, মোর দেন 30% ইনভলভমেন্ট হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওরাল মেডিকেশন আছে, ওরাল মেডিকেশন আমরা দিতে পারি, ফটোথেরাপি দিতে পারি, এরকম আরও কিছু মেডিকেশন আছে সেগুলো আমরা দিতে পারি। আর আরেকটা হচ্ছে যে এখন স্টেবল ভিটিলিগো একটা ব্যাপার আছে, যে একটা ভিটিলিগো প্রোগ্রেসিভ না, একটা নির্দিষ্ট জায়গায় আমার হাইপোপিগমেন্টেড হয়ে আছে, এটা গত 2 বছর ধরে আমার কোথাও বাড়ছে না, সেক্ষেত্রে যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা বিভিন্ন সার্জারি আছে, হ্যাঁ, মেলানোসাইট কালচারাল সার্জারি আছে, ওগুলো আমরা করতে পারি। এখন এক্সাইমা লেজার বলে একটা লেজার এসেছে, সেই লেজার কিন্তু খুবই ভালো কাজ করে, অনেকগুলো সিটিং দেওয়ার পরে সেগুলো বেশ ভালো রেসপন্স করে আর কি। তো হাইপোপিগমেন্টেশনের জন্য প্রথম যেটা বললাম যে একটা কাউন্সিলিং দরকার, পেশেন্টকে মেন্টালি স্টেবল করার কারণে হচ্ছে এবং হচ্ছে ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে এটা হচ্ছে কতটুকু প্রোগ্রেসিভ কি প্রোগ্রেসিভ না, এটা হলো উডস ল্যাম্প সব দেখে তারপর ডিসিশন। জি, আরেকটা বিষয় একটু জানতে চাই, যেহেতু পিগমেন্টেশনের সাথে সান এক্সপোজার একটা ডিরেক্ট রিলেশন আছে, সো এই সানস্ক্রিন যে আমরা প্রোটেক্টর হিসেবে ব্যবহার করছি এটা আসলে কিভাবে ব্যবহার করা উচিত এবং কত এসপিএফ সেটা যদি একটু বলতেন। আমাদের দেশের যেই মানে সূর্যরশ্মির যে ইউভি লাইট বা এটা, সেটাতে হচ্ছে আমাদের সারা বছরই মোটামুটি আমরা বলি যে সানস্ক্রিনটা ব্যবহার করতে সাধারণত 30 থেকে 50 এসপিএফ থাকলে আমাদের মোটামুটি প্রোটেকশনটা হয়ে যায়। তবে এক্ষেত্রে হচ্ছে যে আমরা স্কিন টাইপ অনুযায়ী আপনার সানস্ক্রিন ব্যবহার করা উচিত, এবং আপনি বাইরে যাওয়ার আগে আধা ঘন্টা আগে আমাদের ফুল ফেস অ্যাপ্লিকেশন, এটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে যাদের ফটোডার্মাটাইটিস থাকে তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে এক্সপোজড এরিয়া সবগুলো জায়গাতেই আমরা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করতে বলি। আর আমাদের দেশের জন্য যেটা বললাম, আর যাদের হাইপার পিগমেন্টেশন থাকে তাদের জন্য তো অবশ্যই মাস্ট এটা ব্যবহার করতে হবে, এবং এটা একবার দিয়ে কিন্তু শেষ একটু রিপিট করতে হয়, 2-3 ঘন্টা পর পর এটা রিপিট করতে হয়। জি, অনেক ধন্যবাদ স্যার। যেহেতু সান এক্সপোজারের কথা আসছে, আমরা জানি ভিটামিন ডি আমাদের শরীরের জন্য কতটা ইম্পর্টেন্ট, স্পেশালি করোনা আসার পর সবাই কিন্তু এখন জানে যে ভিটামিন ডি খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটার জন্য সান এক্সপোজার খুব নেসেসারি, যেহেতু ভিটামিন ডি তৈরি হয় সানলাইট থেকে। সো যেহেতু এত গরম, আমরা বারবার সবাইকে বলছি বাইরে না যাওয়ার জন্য, এই অবস্থাতে আসলে এই এক্সপোজারটা কতটুকু হওয়া উচিত বা কোন সময়টায় কিভাবে মানুষ সান এক্সপোজারটা নেবেন ফর ভিটামিন ডি? যেহেতু হিট বার্নের কথা আসছে, যখন বেশি গরম পড়বে তখন এটা এক্সপোজারে যাবে না। মাইল্ড যখন হয়ে আসে, সূর্যের আলোর তীব্রতাটা প্রদাহের তীব্রতাটা কম থাকে সকালের দিকে, 7টা-8টা মর্নিং ওয়াকে গেল কেউ, অনেকে জগিং করে তখন ইয়ে করতে পারে। আরেকটা হলো বিকালের দিকে, তখন কম থাকে। তারপরেও বলবো গরম তো আর সবসময় থাকে না, তো অন্য সময় তো রোদ কমও থাকে, তখন সারাদিনই কম ব্যবহার করতে পারে। তবে মানে অ্যাভয়েড যাতে না করেন। জি স্যার, যেহেতু আমরা বিভিন্ন ধরনের রোগ নিয়ে কথা বলছি, একটা বিষয় নিয়ে আলোচনা না করলেই না, সেটা হচ্ছে আপনি বারবার মেনশন করেছিলেন এই গরমের মধ্যে পানিবাহিত রোগ বা খাবারের সাথে যে আমরা যে পরিশুদ্ধ করে খাচ্ছি না, এই খাবারের সাথে বিভিন্ন ধরনের জীবাণু দিয়ে বিভিন্ন রকম রোগগুলো হচ্ছে, যেটার মধ্যে আমার মনে হয় হেপাটাইটিস খুব কমন একটা বিষয়। সো হেপাটাইটিসের বিষয়টা নিয়ে যদি আপনি একটু বিশেষজ্ঞ হিসেবে আমাদের দর্শকদের কিছু পরামর্শ দিতেন, কিভাবে অ্যাভয়েড করতে পারবে বা কি করণীয় আছে? আসলে হেপাটাইটিস তো মানুষ ভয় পায়, যেটা বি সেটা কিন্তু পানিবাহিত না, সি সেটাও পানিবাহিত না, এ অ্যান্ড ই, এ হয় বাচ্চাদের, ই হয় সবার, বিশেষ করে অ্যাডাল্টের। তো এই দুইটা পানিবাহিত হয়। এখন আমি যেখানে সেখানে খাইলাম, কন্টামিনেটেড থাকলো, তাহলে তো আমার ইজিলি পানির সাথে গিয়ে আমি জীবাণুটাকে নিয়ে নিলাম শরীরে, আলটিমেটলি লিভার ইফেক্ট করলো। আমরা অনেকে কিন্তু বলি যে বি ভাইরাস মুখে দিয়ে খাইলে যায় না, আমি বলি হয়। কিভাবে হয়? এই যে ক্যান্টিনে খায় সবাই, খুব ভিড় ক্যান্টিনে, তো গ্লাস দিতে বলে, গ্লাস 3টা হাতে নিয়ে যে পরিষ্কার করে সেরকম করে নাড়া দিয়া এই করে উপর করে নিয়ে চলে আসলো। এইখানে যে খাইলো তার যদি কোনো লালা লেগে থাকে, আর আমার আছে ঠোঁটে ক্র্যাক অথবা মুখের মধ্যে ইনজুরি আছে, ওই এটা তো পানিবাহিত না, পানিটা যায় যখন এই গ্লাসের এই এই যে জায়গাটা লালাটা আছে, এটা যদি আমার ইনজুরি জায়গায় যায়, ওখান থেকে কিন্তু আমার এই খাওয়া থেকে হয়ে যাবে। সুতরাং আমি ইনডাইরেক্টলি বললাম যে খাবার সাথে সবসময় সতর্ক থাকতে হবে, অবশ্যই টাইপ অফ ফুড কন্টামিনেশন অ্যাভয়েড করা, প্লাস এই যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, যেই গ্লাসটা দিয়ে চা খাচ্ছেন আপনি বা পানি খাচ্ছেন, সেটা যদি অন্যের খাওয়ার আগে প্রপারলি ওয়াশ করা না হয়, প্রপারলি বলতে ওয়াশ মানে ওয়াশ, ওটাকে রিমুভ করে ফেলতে হবে, তাইলে এটা সম্ভাবনা কম। সাধারণত যদি ই ভাইরাস দেওয়া হয়, আমার ডেঞ্জার হলো ই ভাইরাসে প্রেগনেন্সি মহিলাদের জন্য চিন্তা আমার, কিন্তু ই ভাইরাস মানে ভালো হয়ে যাবে। এই ভাইরাস ছিল বাচ্চাদের বেলায় খুব বেশি
ইফেক্ট করে না, আলটিমেটলি একটা নির্দিষ্ট পিরিয়ডের পরে এটা সেরে যায়। মানে হেপাটাইটিসের ক্ষেত্রে যে 4 বা 5 রকমের ইনফেকশন হচ্ছে, এগুলোর মধ্যে এ আর ইটা হচ্ছে পানিবাহিত, আর বি আর সিটা হচ্ছে অন্যান্য কারণে, যেটা রক্তবাহিত অথবা ইন্টারকোর্সের মাধ্যমে হচ্ছে। আর পানিবাহিত যেটা, সেটার ক্ষেত্রে আপনি বলছেন যে যাতে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা, যাতে সেটা ট্রান্সমিটেড না হয়, ইভেন খাবারের মাধ্যমেও হতে পারে। জি। এখন এই যে পানিবাহিত হলো ই আর এ দিয়ে, এটাকে একটা টাইম কনজিউমিং ব্যাপার। এটা যে আমি ওষুধ দিলেই ভালো হয়ে যাবে তা না, এটার প্রিভেনশন ইজ বেটার। তাহলে আমাকে খাওয়াটাকে, যাতে আমি পানি খাই, বিশুদ্ধ পানি খাই, বা যেখান থেকে না খাই, যেখান থেকে এক্সপোজার হইতে পারে যেসব জায়গা থেকে, যেমন যেইভাবে হয় খাবার থেকে, যেসব জায়গায় আপনি মনে করেন চাইনিজ হোটেলে খান, তারা যে ভিতরে কীভাবে পরিষ্কার করে সেটা না দেখলে আপনি কোনোদিন খাবেন না। ভিতরে যেয়ে যদি তাদের খাবারের প্রিপারেশন জায়গাটা দেখেন, ওয়াশের জায়গাটা দেখেন, সুতরাং এইসব ভিতরে একরকম, বাইরে কাজ করতেছে একরকম। মাঝে মাঝে দেখেন না, ওই যে এই ম্যাজিস্ট্রেটরা যে খাবারের দেখায় কি পরিমাণ অবস্থায় মিষ্টি তৈরি করে, দধি তৈরি করে। সুতরাং আমাদের কিন্তু ওইগুলোতে খেয়াল রাখতে হবে, এইগুলোকে এক্সপোজারগুলা বা ওই যে ভাইরাসটা যাতে কম ইনফেক্টেড হয় বা কম ছড়ায়। তো এই ভাইরাস অ্যান্ড ই ভাইরাসটাকে আমাদের পানিবাহিত বা কন্টামিনেটেড ফুডের জন্য, তাহলে আমরা যদি ইচ্ছা করি আমরা এগুলোকে বাদ দিতে পারি। যখন হয়ে যায় আমরা লক্ষণ দেখে বুঝতে পারি, আমি ডিটেলস যদি বলতে থাকি তাহলে বলা যাবে যে খাওয়ার অরুচি হয়, বমি হয় প্রথম দিকে, তারপরে একটু চোখটা হলুদ হয়, পেশাব হলুদ হয়, তারপরে খাবার অরুচি হইয়া আলটিমেটলি জন্ডিস ফুল ডেভেলপ করে। এটা রেস্ট নিলে এবং যখন খাইতে পারে না তখন আইভি ফ্লুইড নেওয়া, খাইতে পারলে রেস্ট ইজ এসেনশিয়াল। আলটিমেটলি আবার এটা লিভারের ফাংশন, এসজিপিটি কমতে থাকে, প্রথম দিকে এসজিপিটি বাড়ে, জন্ডিস কম থাকে, আবার জন্ডিস যখন বাড়তে থাকলো এসজিপিটিটা কমতে থাকে, আলটিমেটলি একটা পিরিয়ডের পর এটা সেরে যায়। স্যার, এটার যদিও আমরা জানি যে হেপাটাইটিস যেটা এ বা এর কথা বলছেন, এগুলো সেলফ লিমিটিং ডিজিজ আপনি অলরেডি বলেছেন, তারপরেও কিন্তু অনেকেই অপচিকিৎসার শিকার হচ্ছেন বা বিভিন্ন ধরনের পানি পড়া খাচ্ছেন বা অন্যান্য জিনিসপত্র খাচ্ছেন। এটার ইফেক্টটা কি হতে পারে? খুব ছোট করে একটু বলতে হবে। শেষের দিকে লিভার প্রপারলি যদি ট্রিটমেন্ট না হয়, অপচিকিৎসা হয়, তাহলে যে কোনো সময় এটা একুট হেপাটিক ফেলিউর হতে পারে। মানে লিভার যখন তো ইনফেক্টেড হলো, এটা যদি প্রপারলি রেস্ট না হয়, খাওয়া ইমপ্রুভ না হয়, অথবা যে বাউলটা পরিষ্কার না রাখা হয়, লিভার শাঙ্কেন হয়ে যাবে একদম টোটালি, কলাপস করে। বিল্ডিং যখন কলাপস করে যায়, সেরকম সেল দিয়ে তো লিভারটা একটা স্ট্রাকচার, এখন আপনার ইনফেকশন হয়েছে, ফুলে গেছে, হঠাৎ করে লিভারটা চুপচুপ হয়ে যাবে এবং আলটিমেটলি একুট হেপাটিক ফেলিউরে মরে যাবে। জি, এই জন্য অপচিকিৎসার বিষয়গুলোকে আসলে অ্যাভয়েড করা খুবই ইম্পর্টেন্ট। এই দেশে পারা যায় নাই, যাবে না বলে মনে করি আমি, কারণ আমাদের যে সিস্টেম অফ প্রচারণা, এটা এই জিনিসটা কাজ করে না। আপনি যাবেন, আপনার কাছে আসবে, আইসা মালা পরায় নিয়ে আসবে, আপনার কাছে যাই হাত ধোয়াই আসছি, অথবা কপালের মধ্যে পেজ দিয়ে আসি, অথবা পেটে ছেঁকা দিয়ে আসি, এই চলতেই আছে দেশের। এই দেশটার কোনো জায়গা বাদ নাই। না স্যার, আশা করছি ইনশাআল্লাহ আপনার এই কথাগুলো শুনে কিছু মানুষ তো অ্যাটলিস্ট ইন্সপায়ার্ড হবেন, এগুলো অ্যাভয়েড করবেন। অনেক ধন্যবাদ জিনিসটা আসলে মানুষের উপযোগী করে বলার জন্য। অনেকেই জিনিসগুলো খুব অবহেলার চোখে দেখেন, সেগুলো যাতে একটু অ্যাভয়েড করেন। থ্যাংক ইউ স্যার। আর আপনার কাছে যেটা জানতে চাচ্ছি আমরা অনুষ্ঠানে একদমই শেষের দিকে, সেটা হচ্ছে কি একটু, যেহেতু ব্রন বা একনি বিষয়টা সবার জন্য খুবই কনসার্নিং একটা ইস্যু, এই বিষয়টা নিয়ে আমাদের দর্শকদেরকে কি জানাতে চান? আচ্ছা, একনি কমনলি হচ্ছে একটা টিনেজদের রোগ বা স্কিনের সমস্যা, কিন্তু টিনেজ ছাড়াও অন্যান্য এজেও এটা হতে পারে। মোস্ট কমনলি হচ্ছে টিনেজে বেশি এফেক্টেড হয়, এটা হচ্ছে হরমোনাল প্রভাবে হয়ে থাকে। আরেকটা হচ্ছে একটির আরেকটা কারণ হচ্ছে পিসিওএস এর কারণে হতে পারে, হরমোনাল যেটা। আরেকটা যেটা সিস্ট থাকে সেক্ষেত্রে হতে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আরেকটা যেটা অলরেডি মেনশন করেছি যে মানে রং ইউজ অফ কসমেটিক্স, হ্যাঁ, যেগুলো সেটার কারণে কিন্তু কসমেটিক একনি হতে পারে। এখানে হচ্ছে হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। আরেকটা হলো ডার্মাটোলজিস্টের কাছে প্রথমেই যখন একদম শুরু থেকেই হচ্ছে ট্রিটমেন্ট করা উচিত। আরেকটা ব্যাপার হলো যে তার হিস্ট্রিটা ওখানে খুব ইম্পর্টেন্ট, যে হচ্ছে তার ফ্যামিলি হিস্ট্রি ছিল কিনা, এবং বললাম যে হরমোনাল ওইটার একটা হিস্ট্রি নিতে হয়, কসমেটিক ইউজের হিস্ট্রি নিতে হয়। ট্রিটমেন্ট হচ্ছে যে প্রথমে আমার ইভালুয়েট করতে হবে এটা মাইল্ড কিনা, কি ধরনের আমার একনিগুলো হচ্ছে ছোট ছোট দানার মতো শুধু আছে, নাকি সেটাতে পুঁজ জমেছে, নাকি বড় হচ্ছে ডিপ সিটেড হয়ে আছে, কোন ধরনের একনি, সেই অনুযায়ী আমাদের ট্রিটমেন্ট করতে হয়। আরেকটা হচ্ছে যেটা পরামর্শ আলাদা করে বলবো, ট্রিটমেন্টটা একটা আলাদা ব্যাপার, যেটা হচ্ছে শুরু করতে হবে তাকে প্রথমে যখন শুরু করবে, সে প্রথমে এটা মানে এভাবে মন মানসিকতা নিয়ে আসতে হবে যে আমার এটা ছাড়তে সময় লাগবে। অনেক সময় দেখা যায় যে আমরা অ্যান্টিবায়োটিক দেই, যেটা হচ্ছে আমাদের
আমাদের সিস্টেমিক অ্যান্টিবায়োটিক হতে পারে, টপিক্যাল হতে পারে, আরও কিছু রেটিনয়েড আমরা এগুলো দিতে পারি, যে একটু ভালো হওয়ার পরে 1 মাস ভালো হওয়ার পরে তারপরে আর কন্টিনিউ করে না, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় রেজিস্ট্যান্ট ডেভেলপ করে যায়। এজন্য হচ্ছে যে আমি যদি কন্টিনিউ শুরু করি আমার ব্রণের ট্রিটমেন্ট, সেক্ষেত্রে হচ্ছে আমার এভাবে মানসিকতা থাকতে হবে যে আমার 5 থেকে 6 মাস সময় লাগবে। এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স সবসময় সিচুয়েশনটাকে ডিফিকাল্ট করে দেয়। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো তার লাইফস্টাইল মডিফিকেশন, যেটা যে হচ্ছে প্রথমে তার স্কিন টাইপটা কীরকম। এটা সাধারণত তৈলাক্ত ত্বকে বেশি হয়। আমি কোন ধরনের ক্লিনজার ইউজ করছি, আমার তৈলাক্ত ত্বকের জন্য আমার ক্লিনজার একরকম থাকবে, আমার ড্রাই স্কিনের জন্য অন্যরকম ক্লিনজার থাকবে। এইটা একটা ইস্যুস। আরেকটা হলো যে লাইফস্টাইলের ভিতরে আমরা বলি যে ভাজা পোড়া বা বাইরের তৈলাক্ত খাবার, এগুলো আমরা একটা অ্যাভয়েড করতে পারি। গ্লাইসেমিক ফুড যেগুলো মানে চিনি জাতীয় খাবার, এগুলো হচ্ছে আমরা একটা অ্যাভয়েড করতে পারি বলি, কারণ এখানে ধরেন সেবাম প্রোডাকশনটা বেশি হচ্ছে। যদি তৈলাক্ত খাবার বা চর্বিযুক্ত খাবার বা বাইরের খাবার যেগুলো আছে, ফাস্ট ফুড জাতীয় খাবার, এগুলো যদি বেশি খায়, সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি সেবাম সিক্রেশনটা কিন্তু বেশি হচ্ছে। এটার কারণে অ্যাকনি কিন্তু অ্যাগ্রাভেট করে যাচ্ছে। এই জন্য হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশনটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে প্রথমেই একজন যখনই শুরু হচ্ছে তখনই হচ্ছে একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হওয়া উচিত, এবং সাথে যদি তার হরমোনাল কোনো ইস্যুস থাকে তাহলে সেক্ষেত্রে মাল্টিডিসিপ্লিনারি অ্যাড্রেস করতে হবে এন্ডোক্রাইনোলজিস্ট। ঘুম এবং স্ট্রেসের কোনো সম্পর্ক আছে কি? কিছুটা তো আছে অবশ্যই, যে হচ্ছে যে আমাদের স্ট্রেসের কারণে তো হরমোনাল ইমব্যালেন্স হয়, সেক্ষেত্রেও কিন্তু ব্রণ অ্যাগ্রাভেট করতে পারে। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা একদমই লাস্টে এক লাইনে যদি আমাদের দর্শকদের জন্য কিছু বলতে চান, কিভাবে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে এবং অপচিকিৎসাগুলো অ্যাভয়েড করতে পারে। আসলে বুঝতে হবে যে কি করলে কি হয়, আমি কিভাবে ভালো থাকবো, আমার ইচ্ছা শক্তি এবং কিছু জানার চেষ্টা করা। আজকাল তো অ্যাডভার্টাইজের অভাব নাই, কিন্তু ভালো কোনটা আমার জন্য সেটাকে পিক আপ করা। এই আয়ুর্বেদেরও কিন্তু অ্যাডভার্টাইজ করে, সবাই মানে হোমিওপ্যাথিরও করে, কিন্তু আমাকে হোমিওপ্যাথিক ওষুধ কোনটা খাইতে হবে না খাইতে হবে, খাইলে কি হবে সেটা বুঝতে হবে। এই যে মানুষ আজকাল ফেসবুক দেখা এই ওষুধ খায়, ওটা খাবো না, এটা করলে এই হয়, মেথি খায় এই জন্য এটা খায়, কিন্তু সবগুলা তো আর সবার জন্য প্রযোজ্য না। কিন্তু উনি মনে করে যে ও খায় ভালো হয়েছে আমিও খাই ভালো হবো, কিন্তু সেটা তো ঠিক না। তাইলে একজনের থেকে প্রেসক্রিপশন ফলো করে একজনে ভালো হয়েছে দেখা সেটা ফলো না করা, সত্যিকার এটা জানার চেষ্টা করা জিনিসটা আমার জন্য প্রযোজ্য কিনা, অথবা ডাক্তারের শরণাপন্ন হয়ে সঠিক অ্যাডভাইসটা নিয়ে স্বাস্থ্য সচেতন থাকা। জি, অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন আজকে অধ্যাপক ডক্টর আবুল কাশেম খন্দকার এবং ডক্টর ফারিবা মজিদ। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর করে পরামর্শগুলো আমাদের দর্শকদের দেওয়ার জন্য। এবং দর্শক আশা করছি খুব ছোট ছোট জিনিস, কিন্তু সেটা আমাদের জন্য মানাটা খুবই সহজ, এবং স্পেশালি স্যার যেটা মেনশন করেছেন সঠিকভাবে কোন জিনিসটা আমাদের জন্য রাইট সেটা জেনে সেটা প্র্যাকটিস করাটাই আসলে ভালো থাকার সবচেয়ে ভালো উপায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও আগামী সপ্তাহে।